আজকের আলোচনায় সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি। সেই সঙ্গে আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে, এর আগে আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেখানে কৃষক সমাজের ভূমিকা কতখানি ছিল এটা আলোচনা করেছি, আমাদের নোটস একটা দিয়েছি। আজকে জানবো যে অসহযোগ আন্দোলন, গান্ধীজি 1920 থেকে 22 এই সালে তিনি কেন অসহযোগ আন্দোলন করেছিলেন। এরপরে আমরা এখানে যে মূল বিষয়, যে অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা কতখানি ছিল। তো আগে কারণটা জেনে নিই যে অসহযোগ আন্দোলন গান্ধীজি কেন করেছিলেন, এটা একটু জেনে রাখা ভালো। তো এই কারণটা বলতে গিয়ে বা এই অসহযোগ আন্দোলনের যে পটভূমি, যে কারণে তিনি অসহযোগ আন্দোলন করেছিলেন, সেটা কিন্তু 1914 সালে যেটা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, 1914 থেকে 1918 ইউরোপ মহাদেশে যে প্রথম বিশ্বযুদ্ধ সেখানে হয়, সেখানে ইউরোপ মহাদেশের সমস্ত দেশগুলো দুটো ভাগে বিভক্ত হয়েছিল। একটা ভাগ ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আর একটা ছিল জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। তো ইংল্যান্ড যেহেতু আমাদের দেশ তখন উপনিবেশ, ভারতের ইংল্যান্ডের উপনিবেশ হচ্ছে ভারত, তারা সেই সময়ে ভারতে রাজত্ব করছে। সেই জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষ যদি ইংল্যান্ডকে সৈন্য এবং অর্থ দিয়ে সাহায্য করে, তাহলে কিন্তু যুদ্ধের শেষে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে তারা ভারতবর্ষের সামরিক এবং আর্থিক এই দুটো সুবিধাই ভোগ করেছিল। এবং এখানে গান্ধীজি বিশেষভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি সৈন্য এবং অর্থ পাঠানোর একটা উদ্যোগ গ্রহণ করেন এবং তাকে এই উদ্যোগ গ্রহণের জন্য, গুরুত্বপূর্ণ উদ্যোগ যে প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্রহণ করেছিলেন গান্ধীজি, সেই জন্য তাকে একটা উপাধিও দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কাইজার ই হিন্দ, এই উপাধি দেওয়া হয়। কিন্তু যুদ্ধ শেষে যখন ইংল্যান্ড পক্ষ জয়লাভ করলো, তখন কিন্তু ইংরেজরা তাদের প্রতিশ্রুতি রাখবে না, যে কথা দিয়েছিল সেটা রাখবে না বলে তারা ভারতবর্ষে একটা আইন চালু করলেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। ভারত সচিব মন্টেগু এবং ভারতের সে সময়কার যে বড়লাট ছিলেন চেমসফোর্ড, এই দুজনের মিলিত একটা নামের একটা আইন, মন্টেগু চেমসফোর্ড আইন। এই আইনে বলা হলো যে ভারতবর্ষকে এখনই স্বাধীনতা প্রদান করা সম্ভব হবে না। সেই জন্য ভারতীয়রা কিন্তু যে আইন, মন্টেগু চেমসফোর্ড আইন, এছাড়া কিছু স্বায়ত্ত শাসন দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল স্বাধীনতা প্রদান করবে, সেই ধরনের কিন্তু বা যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেটা থেকে কিন্তু এটা এই মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে ভারতীয়দেরকে যে যে বিষয়টা দেওয়ার, সেটা কিন্তু স্বাধীনতার কিছুই না, মানে সম্পূর্ণ ভারতবর্ষকে পরাধীনই রেখে দেওয়া হচ্ছে। যে কথা তারা দিয়েছিল সেটা কিন্তু তারা রাখেনি। সেই জন্য তারাও ভেবেছিল যে মন্টেগু চেমসফোর্ড আইন, যেটা যে কিছু ক্ষেত্রে শাসন বিভাগের কিছু সংস্কার করা হয়েছিল, এতে কিন্তু ভারতীয়রা সন্তুষ্ট হয়নি। সেই জন্য, এবং তারাও জানতো ভারতীয়রা সন্তুষ্ট হবে না, সেই জন্য তারা পরবর্তী সময়ে আর একটা আইন, পরবর্তী সময় নয়, সেই সময় 1919 সালে একটা আইন প্রয়োগ করলেন, সেটা হচ্ছে রাওলাট আইন। এই আইনে যেটা বলা হলো সেটা হচ্ছে ভারতীয়দেরকে পুরো তাদের মুখ বন্ধ, ভারতীয়দের যে স্বাধীনতা পুরোটা কেড়ে নেওয়া হয়েছিল। যেমন সংবাদপত্রের স্বাধীনতা, ইংরেজ বিরোধী কোনো বিষয় সংবাদপত্রে তুলে ধরা যাবে না, কোনো জায়গায় জমায়েত হওয়া যাবে না, মানে সংবাদপত্রের কণ্ঠরোধ থেকে মানুষের চলাফেরা
মানুষের জমায়েত হওয়া, এই ধরনের সমস্ত বিষয়গুলো কিন্তু এই আইনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলো, যার জন্য এই আইনটাকে একটা কুখ্যাত আইনও বলা হয়। ভারতীয়দের সমস্ত আইন কেড়ে নিয়েছিল, তাদেরকে গৃহবন্দী করে দেওয়া হয়েছিল। সেই জন্য তারা ভারতীয়রা এই আইনটাকেও মানতে চায়নি। এর পরের যে ঘটনা সেটা হচ্ছে 1919 সালেই 1919 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক জায়গাতে, সেখানে একটা ভারতীয়রা একটা এই রাওলাট আইনের বিরুদ্ধাচরণ করার জন্য নিরস্ত্র মিছিল বার করে। অনেকে বলেন যে এই মিছিলটা মিছিল ছিল না, 13 এপ্রিল শিখ সম্প্রদায়ের মানুষের নাকি একটা নববর্ষ ছিল, সেই জন্য তারা এই মিছিলটা বার করেছিল। যাই হোক, 1919 13 এপ্রিল যে মিছিলটা, তারা যে নিরস্ত্র মিছিল করেছিল, সেই মিছিলের উপরে ইংরেজেরা কোনো কিন্তু নিষেধাজ্ঞা জারি করেনি। নিষেধাজ্ঞা বা সংকেত কোনো কিছু না জানিয়ে ভারতীয়দের উপরে সেই সময় তাদের ইংরেজ পুলিশরা, যিনি সেই সময় পাঞ্জাবের দায়িত্বে ছিলেন জেনারেল মাইকেল ও ডায়ার, তিনি ওই ভারতীয়দের উপরে 1600 রাউন্ড গুলি চালাতে ইংরেজ পুলিশদের বাধ্য করেছিলেন। এবং এই গুলি চালানোর কারণে কিন্তু অনেক নরনারী থেকে শিশু, সাধারণ মানুষ, বহু মানুষ মারা গিয়েছিল, যেটা সরকারি হিসেব অনুযায়ী খুবই কম ছিল। এখানে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। এইভাবে যে মানুষ, ভারতীয়দেরকে যে নৃশংস যে হত্যাকাণ্ড, যে বর্বর হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ গান্ধীজি, তাকে যে কায়জার ই হিন্দ উপাধি দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষে, সেই উপাধি তিনি কিন্তু ত্যাগ করেছিলেন এবং বলেছিলেন ব্রিটিশরা হচ্ছে মুখোশধারী শয়তান, এদেরকে ধ্বংস করাই উচিত, এটা রাগান্বিত সুরেই বলেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যে নাইট উপাধি দেওয়া হয়েছিল, সেই নাইট উপাধিও কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন। এই ধরনের কারণের জন্যই অসহযোগ আন্দোলনের পটভূমি তৈরি হয় এবং অসহযোগ যে আন্দোলনের কারণগুলো তুলে ধরা হয় সেগুলো যেমন এখানে লিখেছি: সাম্প্রদায়িক বিভেদের অবসান, মন্টেগু চেমস্ফোর্ড আইন বাতিল, রাওলাট আইনের বিরোধিতা করা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ করা। সাম্প্রদায়িক বিভেদ এর অবসান, মন্টেগু চেমস্ফোর্ড আইন এটা বাতিল করা, রাওলাট আইনের প্রতিবাদ করা এবং জালিয়ানওয়ালাবাগ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করা। এই প্রতিবাদের কারণ এইগুলোই সাধারণত অসহযোগ আন্দোলনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো অসহযোগ কথাটার মানেটাই হচ্ছে সহযোগিতা থেকে বিরত থাকা। বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারতীয়রা ইংরেজদের কিন্তু সহযোগিতা থেকে বিরত ছিল, কোনোভাবেই ইংরেজদেরকে আর সাহায্য করা হয়নি। তো এই ছিল অসহযোগ আন্দোলন। এবং শেষ পর্যন্ত যখন আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করে, বিভিন্ন জায়গায় একটা প্রতিহিংসা রূপ ধারণ করে, ভারতীয়রা হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল, যেমন হচ্ছে 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামে, সেখানে একটা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং 22 জন পুলিশকে হত্যা করা হয়েছিল। পুলিশ ফাঁড়িতে যারা পুলিশগুলো ছিল তাদেরকে বাড়ি থেকে শেকল তুলে দিয়ে হত্যা করা হয়েছিল। যেহেতু গান্ধীজির নীতিটা ছিল অহিংসা, সেই জন্য তিনি কিন্তু এই আন্দোলনটা থেকে সরে গিয়েছিলেন এবং আন্দোলনটা তার বন্ধ করে দিয়েছিলেন। এইভাবে অসহযোগ আন্দোলনটা বন্ধ হয়েছিল। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে, এই আন্দোলনে কৃষক সম্প্রদায় ভূমিকা কতখানি ছিল।
কোন কোন অঞ্চলের ভারতের কোন কোন অঞ্চলের কৃষকরা এই অসহযোগ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এই অসহযোগ আন্দোলনে কিন্তু কৃষক সম্প্রদায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, সেটা আমরা জানবো পরের ভিডিওতে অবশ্যই। এবং সেটাই কিন্তু ভালো করে জেনে রাখতে হবে, প্রয়োজনে মুখস্থ করে রাখতে হবে। আমি যে বিষয়টা আজকে তোমাদেরকে বললাম, মোটামুটি যেটা জানালাম, সেটা একটু জেনে রাখার জন্য, এটা কিন্তু পরীক্ষায় আসে না, ঠিক আছে। পরের যে ভিডিওটা আমরা তোমাদেরকে আমি জানাবো, সেটা যে অসহযোগ আন্দোলনে কৃষক সম্প্রদায়ের ভূমিকা কতখানি ছিল, সারা ভারতবর্ষ জুড়ে যে কৃষকরা যে আন্দোলন করেছিল, কোথায় কোথায় করেছিল, সেই আন্দোলন সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সবাইকে আজকের মতো গুড নাইট জানালাম, এই পর্যন্ত।